হ্যালো এভরিওয়ান, আমি জুবায়ের হাসান। পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। আজকে তোমাদের আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কেমিস্ট্রি কীভাবে ভালো করতে হয় শর্টে প্রিপারেশন নিয়ে। তো শর্ট ক্লাস হবে, খুব সাজেশনের উপর বেসড ক্লাস হবে। আশা করো না যে অনেক কিছু পড়াবো, অনেক থিওরি কভার করব। জাস্ট কোন কোন টপিক পড়াইতে হয়, কোন কোন টপিক থেকে কী কী আসে, অ্যান্ড কোনটা কোনটা ভালো করে পড়তে হয় সেগুলো আমি তোমাদের জানাবো। তো তোমাদের প্রথম শুরু যেটা সেটা হচ্ছে গুণগত রসায়ন। তোমাদের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ওই অধ্যায়টা নাই, শর্ট সিলেবাস তোমাদের। সো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের শুরু। দ্বিতীয় অধ্যায়ে যেগুলো রেগুলার আসে সেগুলো আমি এখানে নোট ডাউন করে লিখে রেখেছি, তোমরা দেখো এখানে। প্রথমে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে যে অনেক বেশি মানে বাংলা লেখা না পড়ে, অথবা পড়তে পারো তোমার কাছে যদি এনাফ টাইম থাকে। আহ, আর যদি তুমি শর্টে প্রিপারেশন নিতে চাও তাহলে জাস্ট বোর্ড স্ট্যান্ডার্ড কিছু টপিক ক্লিয়ার করলে হয়ে যাবে। প্রথমে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে যে আহ, তোমরা শেষ করবে হচ্ছে পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, মোট শক্তি। এগুলো বের করা তোমরা শিখবে। তোমরা এগুলো কিন্তু প্রুফ ডিটেলস দেখতে যাবে না, তোমরা এদের জাস্ট সূত্রগুলো দেখবে যে কিভাবে সূত্রগুলো মানে কাজ করতেছে, জাস্ট সূত্রগুলো মুখস্থ করবে। শর্ট সূত্র মুখস্থ রাখলে আরও ভালো। এগুলো থেকে আসে খুবই কম, জাস্ট এমসিকিউতে আসে অ্যান্ড তোমার সিকিউতে আসে, ওগুলো জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিলে হয়ে যায়। যেমন হচ্ছে তোমার আর ইকস ছিল আর নট এন স্কোয়ার বাই জেড, তারপর ভি সমান ছিল ভি নট ইন্টু জেড বাই এন, অ্যান্ড ই সমান ছিল ই নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু ছিল। তোমার হচ্ছে আর নটের কত ভ্যালু ছিল, আর নটের ভ্যালু ছিল 0.53 আর্মস্ট্রং। ভি নটের ভ্যালু ছিল হচ্ছে তোমার 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। অ্যান্ড ই নটের ভ্যালু কত ছিল, -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো তোমরা বই থেকে পড়ে নিও। এরপর যে বিষয়টা তোমরা শেষ করবে সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ, বর্ণালীর ব্যাখ্যাগুলো ওগুলো ভালো করে করবে। রিডবার্গের সমীকরণটা তোমাদের হয়তো মনে আছে যে রিডবার্গের সমীকরণ কি বের করে, তরঙ্গ দৈর্ঘ্য বের করে। একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে জাম্প করে তখন তারা একটা শক্তি নির্গমন করে। সেই শক্তি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের রিডবার্গের সমীকরণ প্রয়োজন হয়। রিডবার্গের সমীকরণ ছিল হচ্ছে 1/λ = রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা ছিল রিডবার্গের সমীকরণ। তো রিডবার্গের সমীকরণটা ভালো করে শিখবে। সেখান থেকে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় শিখবে, কিভাবে কম্পাঙ্ক বের করতে হয় সেগুলো শিখবে। রেখার সংখ্যা বের করার একটা সূত্র ছিল যারা একটু অ্যাডভান্স, এবং এখান থেকে প্রায় কোশ্চেন আসবে, এটা গুরুত্ব দেখো, 10/10 দিয়ে রেখেছি। আমি একেবারে শর্ট মানে একেবারে তোমার কম্পাইল করে ফেলেছি যে কোনগুলো কোনগুলো আসে, কোন কোন টপিক একেবারে ইম্পর্টেন্ট। তার ভিতর থেকে এটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত হয়? রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হয় হচ্ছে তোমার, আমি শর্টে লিখে দিচ্ছি এখানে। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হয় হচ্ছে 1.1097 ইন্টু 10⁻7 পার মিটার। তো এখান থেকে তোমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবে, কম্পাঙ্ক বের করতে পারবে, এবং আদার্স স্টাফ। আচ্ছা, এরপর যেটা তোমরা শিখবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হয় 4টা, এটা গুরুত্ব 9/10। এটাও অনেক ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এটাও আসবে। ঠিক আছে, তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা। এক নম্বর ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা ছিল হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এল ছিল হচ্ছে আহ, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা। এম ছিল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং এস ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো কোয়ান্টাম নাম্বারগুলো তোমরা শিখবে। কোয়ান্টাম নাম্বারের কিভাবে কোয়ান্টাম নাম্বার বের করতে হয় ইলেকট্রন বিন্যাস থেকে, এগুলো শিখবে তোমরা। ভালো করে দেখে নিবে যে 4টি কোয়ান্টাম সংখ্যা, সবকিছু শিখে নিবে। আচ্ছা, এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস অনেক গুরুত্বপূর্ণ, ইলেকট্রন বিন্যাস এক্সামে আসবেই, প্রায় আসে। ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 3টা নীতি। আউফবাউ নীতি ছিল, পাউলের নীতি ছিল, এবং হুন্ডের নীতি। ঠিক আছে, তো এদের 3টা রুল এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আউফবাউ নীতি থেকে কি আউফবাউ নীতিটা কি ছিল? আউফবাউ নীতিটা ছিল হচ্ছে যে তোমার ইলেকট্রনগুলো তাদের শক্তি স্তরের তাদের নিজের শক্তির ক্রম অনুসারে বসে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি যেটুকু সেই শক্তি স্তরে গিয়ে বসবে, এবং ইলেকট্রনের শক্তি স্তরেরও একটা ক্রম থাকে। ঠিক আছে,
তো এটাই ছিল হচ্ছে আউটবাউ নীতি, যে ইলেকট্রনের শক্তি স্তরের একটা ক্রম আছে এবং সেই ক্রম অনুসারে ইলেকট্রনের শক্তি স্তরগুলো সাজানো হয়। আউটবাউ নীতির ক্রমটা শিখবে। দেন হচ্ছে পাউলির বর্জন নীতি ছিল। পাউলির বর্জন নীতি কি ছিল? পাউলি বলছিল যে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন আছে, প্রত্যেকটা ইলেকট্রন সেম সেম চারটা কোয়ান্টাম সংখ্যা হইতে পারে না। এই সেম যে চারটা কোয়ান্টাম সংখ্যা আছে, সেম চারটা কোয়ান্টাম সংখ্যা হতে পারে না, এটাই বলছিল পাওলাই। এবং তারপরে হচ্ছে তোমার হুন্ডের নীতি বা হুন্ডস রুল। তো হুন্ড কি বলেছিল? হুন্ড বলেছিল যে একটা সেম একটা অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তাহলে দুইটা ইলেকট্রনের স্পিন সেম হবে না, অর্থাৎ দুইটা ইলেকট্রনের স্পিন ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এটা ছিল তোমার হুন্ডের নীতি। ঠিক আছে, এই হুন্ডের নীতি, পাউলের নীতি, আফবাউ নীতি, এখান থেকে তোমার ডেফিনেশন বা সংজ্ঞা আসবেই। তারপরে যদি কিছু থাকে সেগুলোও আসতে পারে, বাট ডেফিনেশন দেখা যাবে আসবেই। প্রতি বছর একটা না একটা, তিনটা রুলস থেকে একটা না একটা ডেফিনেশন আসে, এবং বাকিগুলো তোমরা ভালো করে পড়বেই। তোমাদের এমনি আমি শর্ট করে দিচ্ছি, সো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা পড়বে ক্রোমিয়াম এবং কপার কেন ব্যতিক্রম ধর্মী, এরা কেন একটু ডিফারেন্ট, এটা আসে। ঠিক আছে, অনেক বেশি আসে, এগুলো পড়বে। তারপর তোমরা একটু ছাড় দিয়ে একটু পড়তে পারো, এটা দেখো গুরুত্ব দিয়েছি 6/10, বাট এরকম না যে আসে না। আমি এখানে বলেছি আমি একটা কম্প্যাক্ট নোট, অর্থাৎ আমি অনেক ন্যারো ডাউন করে ফেলেছি টপিক, বাট তাও তোমাকে পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক এখানে পড়তেই হবে, বাট গুরুত্ব একটু কমিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, মানে এখানে একটু কম এসেছে। একটি বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যবহার, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর অনেকগুলো ব্যবহার আছে, বিশেষ করে আইআর, আইআর রশ্মির অনেক ব্যবহার আছে, মিড আইআর, ফার আইআর, ঠিক আছে, অনেক ব্যবহার আছে। ইভি রশ্মির অনেক ব্যবহার দেওয়া আছে বইয়ে। ইভি রশ্মি দিয়ে কী কী করা হয় এগুলো দেখো। হ্যাঁ, তোমার হচ্ছে জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়। আরও অনেক ক্যান্সার সেল ডিস্ট্রয়ে ব্যবহার করা হয়। আইআর রশ্মিও অনেক কাজ আছে, মানবদেহ থেকে আইআর বের হয়। তো এগুলো থেকে কোশ্চেন আসে, ক্ষতে অনেক বেশি আসে। এতে কার্যকারিতা এবং ব্যবহারগুলো পড়ে নিও। ঠিক আছে, এরপর যেটা তোমাদের শিখতেই হবে সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণ দুই প্রকার, একটা হচ্ছে তোমার শুষ্ক পরীক্ষা, একটা সিক্ত পরীক্ষা। একটা কি? একটা হচ্ছে তোমার শুষ্ক পরীক্ষা, আমি লিখতেছি। একটা হচ্ছে তোমার শুষ্ক পরীক্ষা, পরীক্ষা বানান ভুল গেছে। আর একটা হচ্ছে তোমার সিক্ত পরীক্ষা, সিক্ত পরীক্ষা, আবারও পরীক্ষা। আচ্ছা, সিক্ত পরীক্ষা। সো এই দুটার ভিতর তোমার, আর সেই এক্সামে দুটার একটা তো আসবেই। তো সিক্ত পরীক্ষা কোনটা এবং শুষ্ক পরীক্ষা কোনটা? শুষ্ক পরীক্ষা হচ্ছে যেটা হচ্ছে তোমার আহ তোমার হচ্ছে ওই যে আগুনে পোড়ায় বা শিখা পরীক্ষা, এটা হচ্ছে তোমার শিখা পরীক্ষা। তো শিখা পরীক্ষায় চারটা তোমাদের মৌল দেওয়া আছে, চারটা মৌল ভালো করে শিখে নেবে, শিখা পরীক্ষা কিভাবে কাজ করে। হ্যাঁ, ভালো করে পড়ে নিও। অ্যান্ড শিক্ষা পরীক্ষায় হচ্ছে বিভিন্ন টাইপের রং দেখা যায় যে আগুনে ধরলে লবণগুলা বিভিন্ন টাইপের রং দেয়, এগুলো মুখস্থ করতেই হবে তোমার। কপার হচ্ছে তোমার সবুজ রং দেয়। দেন হচ্ছে তোমার ক্যালসিয়াম দেখা যায় লাল রং দেয়, এগুলো পড়বে। তারপর পড়বে তোমরা সিক্ত পরীক্ষা। তো সিক্ত পরীক্ষাটা কোনটা? সিক্ত পরীক্ষা হচ্ছে ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে পড়ছো না, লবণ টেস্ট, তোমাদের ল্যাবেও ছিল, তোমরা ল্যাবও করেছো ওটা। তো ওইগুলো আর কি, ওইগুলার তোমার পজিটিভ আয়নগুলো কেমনে নির্ণয় করতে হয় অনেকগুলা আছে, এবং অ্যানোয়ন কেমনে নির্ণয় করতে হয় ওটারও আলাদা একটা প্রসেস আছে তোমার হচ্ছে। তো এগুলো তোমার দেখা যায় বুয়েটে পর্যন্ত আসে, তো তোমাদের এইচএসসি তো আসবে। খুবই 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 ইম্পর্টেন্ট এটা, আয়ন টেস্টের এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়ে নিও। এরপর যেটা পড়বে সেটা হচ্ছে দ্রাব্যতার ম্যাথগুলো পড়বে। দ্রাব্যতার ম্যাথগুলা থেকে কোশ্চেন আসে, প্রতি বছরই একটা না একটা কোশ্চেন আসে। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা বলি যে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসে, তাহলে আসলে একটু আহ, ভুল হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো প্রত্যেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্রাব্যতা থেকে দেখা যায় যে এক্সামে কোশ্চেন আসেই। এখন একটা বোর্ডে না আসলে অন্য বোর্ডে আসে। ঠিক আছে, তোমার দেখা গেলো যশোর বোর্ডে দ্রাব্যতা থেকে কোশ্চেন আসছে, বাট অন্য একটা বোর্ডে আয়ন শনাক্তকরণ এসেছে। তো তোমাদের ওইভাবে পড়তে হবে। সো দ্রাব্যতার গাণিতিক সমস্যাগুলো পড়বে। কেএসপি কি কেআইপি কি এগুলো ভালো করে দেখবে। কেএসপি কি জিনিস? কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, অ্যান্ড কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট। এগুলো কেমনে কাজ করে এগুলো ভালো করে দেখবে। যে কেআইপি যদি বেশি হয় তখন কি, কেআইপি যদি কেএসপি থেকে বেশি হয় তখন কি হয়? তখন হচ্ছে তোমাদের নিচে অদক্ষেপ পড়ে বা প্রেসিপিটেট করে, তাই না? অদক্ষেপ পড়ে। আচ্ছা, তো কিভাবে পড়তে হয় আমি সবই, কি পড়তে হবে সবই লিখে দিয়েছি। এখানে দেখো আমি কোন একটা চার্ট দিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা পড়তে পারো, এখানে একটা কোন চার্ট দিয়ে দিয়েছি যে কি কোনটা পরে কোনটা পড়বে, তো তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে
এরপরে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। আমি এখানে ভুল লিখেছি কারণ এখানে জায়গা ধরতেছিল না। তো এটা তোমরা যেটা শুরু করবে সেটা হচ্ছে যে এসপিডিএফ ব্লকের সাধারণ ধর্ম ও বিক্রিয়াগুলো দেখবে। সাধারণ ধর্ম তো তোমাকে দেখা লাগবেই, বুঝতে পারছো? সাধারণ ধর্ম তোমাকে দেখা লাগবেই। এই সাধারণ যে ধর্মটা আছে এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাধারণ ধর্ম তোমাকে পড়া লাগবেই। বিক্রিয়াটা যদি তুমি এখনো না পড়ে থাকো তাহলে তুমি এটা স্কিপ করতে পারো ফর নাও। যদি তুমি এখনো না পড়ে থাকো বিক্রিয়াটা স্কিপ করতে পারো, স্কিপ করতে পারো যদি না পড়ে থাকো এখনো। যে গ্রুপ ভিত্তিক পর্যায় ভিত্তিক বিক্রিয়াগুলো তুমি যদি না করে থাকো, দেখবা তোমাদের বইয়ে বক্সের ভিতর অনেক অনেক বিক্রিয়া দেওয়া আছে। ওই বিক্রিয়াগুলো যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হয়, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে কি হয়, তোমার হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, তারপরে তোমার হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়। সো এগুলো অনেক বিক্রিয়া দেওয়া আছে। এগুলা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, বাট অতটা বেশি ইম্পর্টেন্ট না। তো মৌলের সাধারণ ধর্ম তোমাকে পড়তেই হবে। তো এস এর সাধারণ ধর্ম কি? বলতো এস এর সাধারণ ধর্মগুলো কি ছিল? এস এর সাধারণ ধর্ম ছিল হচ্ছে যে এস হচ্ছে তোমার, এস ব্লকে যারা আছে তারা সবাই হচ্ছে ধাতু হয় এবং ধাতুগুলা অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং অনেক বেশি ক্ষারীয় হয়। পি ব্লকের ধর্ম কি ছিল? পি ব্লকের ধর্ম ছিল হচ্ছে পি ব্লকের ধর্ম ছিল হচ্ছে তোমার পি ব্লকে এদের হচ্ছে বিভিন্ন টাইপের অক্সিডাইজেশন নাম্বার ছিল পি ব্লকের, তাই না? এরা বিভিন্ন টাইপের অক্সিডেশন নাম্বার ছিল। তারপর ডি ব্লকের ধর্ম কি ছিল? ডি ব্লকের ধর্ম ছিল হচ্ছে এরা অবস্থান্তর মৌল ছিল। তারপর এরা ডিফারেন্ট ডিফারেন্ট যোজনী শো করতে পারতো, তাই না? এই ধর্মগুলো তোমাকে পড়তেই হবে। এফ ব্লক কি ছিল? এফ ব্লক ছিল হচ্ছে এরা বেশিরভাগ হচ্ছে তেজস্ক্রিয়। হ্যাঁ, তো এইগুলাই। তো তারপরে তুমি যেটা পড়বে সেটা হচ্ছে যে অক্সাইডের প্রকৃতি এবং এদের সক্রিয়তার ক্রম। সো অক্সাইড নিয়ে যা যা লেখা আছে ওগুলো ভালো করে পড়ে নিও। যেহেতু গুরুত্ব 7/10, আগের অধ্যায়ে যেগুলো দিয়েছিলাম সবগুলো ইম্পর্টেন্স কত দিয়েছিলাম? প্রায় 10/10, 9/10। তো তৃতীয় অধ্যায় থেকে এই যে এই দুটো কোশ্চেন একটু কম ইম্পর্টেন্ট ধরতে পারো, বাট এর মানে এই না যে তুমি পড়বে না। তো অক্সাইডের থেকে কি কি আসে? অক্সাইড থেকে আসে হচ্ছে তোমার দেখা যায় যে তোমার অক্সাইডগুলো কোনটা অ্যাসিডিক, অ্যাসিডিক নাকি বেইজিক এগুলো বের করতে বলে। অ্যান্ড ওদের রিয়াকশনগুলো আছে অক্সাইডগুলো মানে বেইজিক বা ক্ষারীয় বা অ্যাসিডিক কিনা এটা বের করতে বলে। হ্যাঁ, তোমরা হচ্ছে যারা বেসিক জানো না তার জন্য বললাম, আমি এটা আবার রিপিট করছি। যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা কি? এটা অ্যাসিডিক নাকি বেইজিক, মানে ক্ষারীয়? তো তোমার আর কি এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এগুলো আসবে তোমার অক্সাইডের সক্রিয়তার ক্রম আছে। তারপরে অক্সাইডগুলোর বেসিসিটি কেমনে ইনক্রিজ করে, অ্যাসিডিটি কেমনে ইনক্রিজ করে, এগুলো তোমাকে পড়তে হবে। তারপর তোমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে আসবেই, ধরে নিতে পারো এটা কোশ্চেনে এসে গেছে। সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইব্রিডাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইব্রিডাইজেশনগুলো পড়ে ফেলবে। হাইব্রিডাইজেশনের ভিতর কী কী ছিল? ওই যে SP2, SP3 এগুলো পড়েছো না? এটা অলরেডি পড়ে ফেলেছো তোমরা, তো এইগুলো পড়বে। তার ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মৌলগুলো কোনগুলো সেগুলো হচ্ছে এগুলো শিখবে। এগুলো বাসায় একবার প্র্যাকটিস করতেই হবে তোমাকে। সেটা হচ্ছে যে এই যে CH4, NH3, H2O, এই যে আদার স্টাফ, এগুলো তোমাকে ভালো করে সংকারণটা শিখতে হবে, আকৃতিটা ভালো করে শিখবে এবং বন্ধন কোনগুলা যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো শিখে রাখবে। ঠিক আছে? তো হ্যাঁ, একটা কোশ্চেন দিয়ে রাখি যে NH3 যেটা আছে এটার বন্ধন কোণ কত ছিল? এখনই দেখো, তোমার হয়তো মনে নেই, এখনই মনে নেই তোমার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি না, বই খুলে দেখো। আচ্ছা, তারপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে পোলারায়ন এবং ফাজানের নীতি। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। পোলারায়ন অ্যান্ড ফাজানের নীতিও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে কি কি শিখবে? ফাজানের 3টি নীতি ছিল। ফাজানের 3টি নীতি ভালো করে শিখবে যে আহ, ক্যাটায়নের যদি চার্জ বেশি হয় তখন দেখা যায় যে সে অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, যার ফলে তোমার আয়নিক ধর্ম কমে যায়। ঠিক আছে? তো এটার মোট 3টা নীতি ছিল, 3টা নীতি তুমি খুব ভালো করে পড়ে নিবে, ফাজানের 3টা নীতি এবং ফাজানের নীতির প্রয়োগ। ফাজানের 3টি নীতির প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? প্রয়োগটা বেশি ইম্পর্টেন্ট। ফাজানের 3টি নীতির প্রয়োগটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। IMP। ঠিক আছে? আচ্ছা, তো ফাজানের 3টি নীতির উপর বেস করে যে কিভাবে গলনাঙ্ক দ্রাব্যতার ক্রমের উপর ডিপেন্ড করে এগুলোও শিখবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই দেখো, এটা হচ্ছে 10/10। হাইড্রোজেন বন্ধন এবং ডায়মন্ড, এখান থেকে কোশ্চেন আসে যে হাইড্রোজেন বন্ধনের উপর বেস করে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। বলে যে H2O এবং H2S এর ভিতর কোনটা বেশি, তোমার হচ্ছে আহ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটার কম এবং বেশি, তাই না? এগুলো আসেই। ঠিক আছে, তো হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠন হয় বললি।
হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার শর্ত হচ্ছে হাইড্রোজেনকে বন্ধন আকারে থাকতে হবে ও, এন এবং এফ এর সঙ্গে, এদের সঙ্গে থাকতেই হবে, এটা হচ্ছে তোমার মৌলিক। ঠিক আছে, এদের সঙ্গে যদি হাইড্রোজেন বন্ধন আকারে থাকে তখনই হাইড্রোজেন বন্ধন তৈরি করা করা সম্ভব এবং সেখান থেকে পলিমার তৈরি হয়। আচ্ছা, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, পড়ে নিও, বা ফাজানালিটি থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এগুলো থেকে পড়ে নিও, তোমরা বিভিন্ন বোর্ডের থেকে দেখবে হয়তো আমার ভিডিওগুলো। আচ্ছা, আমি এখানে এই যে আবার দিয়ে দিয়েছি তোমার গ্রাফ, যে কোনটার পরে কোনটা পড়বে তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো প্রথমে পড়বে হচ্ছে এই যে এস ব্লক, পি ব্লক, দেন পড়বে হচ্ছে অক্সাইডগুলা পরপর আর কি। তারপর হচ্ছে অরবিটালের সংকরায়নটা ভালো করে পড়বে, দেন হচ্ছে পোলারায়ন পড়বে, দেন হাইড্রোজেন বন্ধন। দেখো তৃতীয় অধ্যায় কিন্তু অনেক বড় একটা অধ্যায়, বাট আমি দেখো শর্ট ডাউন করে দিয়েছি। তো পড়তে অনেক বেশি সময় লাগবে না, সবটুকু পড়ো, এফোর্ট দিয়ে ভালো করে সুন্দর করে পড়ে নিও, অ্যাজ তোমাদের পরীক্ষার আগে অনেক বড় একটা ছুটি আছে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায় আহ, কি কি আছে অধ্যায়ে, খুব বেশি পড়াশোনা নাই, ম্যাথ আর কি বেশি অধ্যায়, তো ম্যাথের জন্য তোমাদের এই অধ্যায়টা অনেক ইজিয়ার লাগে, সবারই অনেক ইজিয়ার লাগে। প্রথমে হচ্ছে ভরক্রিয়ার সূত্রটা ভালো করে পড়বে, এখান থেকে তোমার হচ্ছে ডেফিনেশন ডেফিনেশন বা সংজ্ঞা আসবেই। ভরক্রিয়ার সূত্র ইংলিশ ভার্সনদের জন্য নাম হচ্ছে ছিল ল অফ ম্যাস, মেবি যতদূর মনে পড়ে, হ্যাঁ, ল অফ ম্যাস অ্যাকশন। তো এটা ভালো করে পড়বে যে ভরক্রিয়ার সূত্র কি জিনিস। যতদূর আহ, একটু বলে দিই, সেটা হচ্ছে যে এটা একটা অনুপাত, ভরক্রিয়া সূত্র একটা অনুপাত, যে রিয়াকশনের গতিবেগ বা হার ডিপেন্ড করা হচ্ছে উৎপাদ এবং ঘনমাত্রার অনুপাতের উপর। ঠিক আছে, এটা ছিল ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়ার সূত্র থেকে অনেক দুটো ইম্পর্টেন্ট টার্ম আসে, সেটা হচ্ছে কেপি অ্যান্ড কেসি এবং এদের বিয়োজন মাত্রা। এগুলো অনেক ডিটেলসে আলোচনা করার টপিক, আমি এত ডিটেলস এখন আলোচনা করতেছি না, তোমরা নিজে থেকে পড়ে নিতে হবে এগুলা। কেপি কেসি এগুলো একটু পড়ে নিতে হবে, যে কেপি কি কেসি কি। হ্যাঁ, এদের ভিতরে একটা রিলেশন ছিল, রিলেশনটা ছিল হচ্ছে কেপি ইকুয়ালস কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। একেবারে শর্টেস্ট ওয়েতে আমি পড়াচ্ছি, এটা তোমাদের যা যা পড়তে হবে সেগুলো লিখে দিই। আচ্ছা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা ছিল। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে তোমার এগুলো সবই কিন্তু কনস্ট্যান্ট। হাজারিনাগের বইয়ে দেওয়া আছে যেগুলো একক নাই, বাট গুহ স্যারের বইতে দেওয়া আছে এগুলো একক আছে। তো ওগুলো বিষয়ে এখন কথা বলতেছি না। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল, 7/10 এটা, 7/10। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আনা পসিবল, কারণ এখান থেকে অনেকগুলো টপিক জন্মাইছে। ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রার প্রভাব আছে কে ডাব্লুর উপরে, কে ডাব্লুর উপরে তাপমাত্রার কি প্রভাব? তাপমাত্রা বাড়াইলে কে ডাব্লু বৃদ্ধি পায়। ঠিক আছে, বইয়ে একটা লাইনে শর্টে দেওয়া আছে, বাট তোমার এটা চিন্তা করতে হবে কেন তাপমাত্রা বাড়াইলে কে ডাব্লু বৃদ্ধি পায়। আমি ক্যান্সার বলে দিব। আচ্ছা, এটা হচ্ছে কারণ হচ্ছে তাপমাত্রা বাড়াইলে পানির বিয়োজনটা বেড়ে যায়, বিয়োজনটা বেড়ে গেলে দ্রবণের ভিতর দেখা যায় H+ বা হাইড্রোনিয়াম আয়ন, H3O+, এবং OH আয়নের পরিমাণটা বেড়ে যায়, যার জন্য দেখা যায় যে কে ডাব্লিউ বৃদ্ধি পেয়েছে। বই থেকে পড়ে নিও। ঠিক আছে, এরপরে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এদের গাণিতিক সমস্যাগুলো। কেপি কেসি এর গাণিতিক সমস্যাগুলো তো খুব বেশি ইম্পর্ট্যান্ট, ওগুলো তো আসেই। ঠিক আছে, তারপরে সাম্য ধ্রুবকের পরে যেটা পড়বে সেটা হচ্ছে তোমরা পিএইচ এর গাণিতিক সমস্যাগুলো, যে কিভাবে পিএইচ বের করতে হয়, কিভাবে পিওএইচ বের করতে হয়। তো পিএইচ এর ফর্মুলা কি ছিল? পিএইচ ইজ ইকুয়ালস -log 10⁻⁸ এটা ছিল তোমার পিএইচ এর ফর্মুলা। পিএইচ এরও সেম ফর্মুলা ছিল, পিওএইচ এর ফর্মুলা ছিল -log 10⁻OH নেগেটিভ, তাই না? এবং পিএইচ প্লাস পিওএইচ এর যোগফল ছিল 14। বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না যে 14-এর ভিতরেই থাকতে হবে, কখনো কখনো এটা 14 ক্রস করে উপরে চলে যায়, 14.0115 এরকম হইতে পারে, অথবা নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, এটা 0 থেকে 14 পর্যন্ত এটা ম্যান্ডেটরি না, কারণ হচ্ছে তোমার H+ এবং OH মাইনাসের পরিমাণ 10⁻⁻4 -14, এটা এক্স্যাক্ট না, এটার কম বেশি হতেও পারে। এরপর যেটা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পিএইচ এর ম্যাথগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখো ভালো করে দিয়েছি, গুরুত্ব 10/10, এগুলো পড়তেই হবে তোমাকে। বাফার দ্রবণ, এটা তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, বাফার দ্রবণ থেকে কি আসে, যে বাফার দ্রবণ থেকে পিএইচ নির্ণয় করা আসবেই। যে একটা তোমার একটা দ্রবণ দেওয়া আছে বাফার দ্রবণ, ওটা তোমার প্রথমে ডিটেক্ট করতে হয়, বাফার দ্রবণ ডিটেক্ট করার পরে ওটা তোমার পিএইচটা বের করতে হয়। অথবা যেটা আসে সেটা হচ্ছে যে বাফার দ্রবণের পিএইচ গতে বের করতে হয়, এবং ঘতে আসে হচ্ছে যে ওই দ্রবণের ভিতরে আমি যদি এক্সট্রা এক্সট্রা H+ বা OH- দিই তাহলে পিএইচ এর কেমনে চেঞ্জ হয়, এটা এক্সামে আসবে, এটা তোমার প্র্যাকটিস করতেই হবে।
ঠিক আছে। এরপরে যেটা ভালো করে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে লা শাতেলিয়ান নীতি। এটা অনেক ইজি, 19-এ পড়ে এসেছো, আবার পড়তেছো লা শাতেলিয়ান নীতি, এখান থেকে প্রশ্ন আসবেই। ধরে নাও যে তোমার গ বা ঘতে একটা প্রশ্ন আসে যে হেবার বোস বা যে কোনো একটা বিক্রিয়ার লা বিক্রিয়ার লা শাতেলিয়ান নীতিতে ব্যাখ্যা করতে হয়। লা শাতেলিয়ান নীতির তিনটা তিনটা তোমার সূত্র ছিল, একটা হচ্ছে চাপের প্রভাব, একটা ছিল হচ্ছে তোমার ঘনমাত্রার প্রভাব, আর একটা ছিল তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, একটা ছিল তাপমাত্রা আচ্ছা, একটা ছিল তাপমাত্রার প্রভাব। তো এগুলো পড়ে ফেলো তোমরা। ঠিক আছে। তো এই যে তোমাকে শর্টে করে দিলাম, প্রথমে পড়বে ভরক্রিয়ার সূত্রটা ভালো করে পড়বে। তুমি যদি ভরক্রিয়ার সূত্রটা ভালো করে পড়ে বুঝো, দেন তোমরা কেপিকেসিটা বুঝতে পারবে। কারণ ভরক্রিয়ার সূত্র থেকে এটা এসেছে। এটা ছিল কি বিয়োজন ধ্রুবক, তাই না? এটাকে বলে বিয়োজন ধ্রুবক বা সাম্য ধ্রুবক। এরপরে তুমি যদি কেপিকেসি বুঝো, তখন পানির আয়নিক গুণফলটা বের করতে পারবে। পানির আয়নিক গুণফল কি ছিল মনে আছে? কেডি ইকুয়ালস তোমার হচ্ছে H3O প্লাস OH মাইনাস ডিভাইড বাই H2O তার হোল স্কোয়ার, তাই না? তো কেডি গুণ H2O তার হোল স্কোয়ার ইকুয়ালস কি ছিল? KW ছিল। তার মানে KW কোনটা? আমি একটু পেঁচায় লিখছি, আমি ইচ্ছা করে পেঁচায় লিখছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলতেছি। আমি এটাকে এই পাশে ক্রস গুণ করছি। ঠিক আছে, ক্রস গুণ করা মানে হচ্ছে, জানো এটা ক্রস গুণ করা মানে কি জানো? ক্রস গুণ করলে এখানে হচ্ছে কেডি গুণ H2O তার হোল স্কোয়ার ইজিক্যাল টু H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন এবং OH আয়নের গুণফল। তাহলে এই সম্পূর্ণ টার্মটাকে আমি বলছি, এই সম্পূর্ণ টার্মকে আমরা বলছি KW। তো KW ইকুয়ালস কি আসতেছে? কেডি ইন্টু H2O তার হোল স্কোয়ার, অথবা OH মাইনাসের গুণফল এবং হাইড্রোনিয়াম আয়নের গুণফল, দুইটা সূত্র। ঠিক আছে, করে নিও এগুলো তোমরা। তো শর্টে শেষ করলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে খাদ্য ও ওর শিল্পের রসায়ন। ঠিক আছে, অধ্যায়টার নাম ঠিকঠাক মনে নাই, এটাই হয়তো আমি বানানোর সময় খেয়াল করি নাই। অধ্যায়টার নাম লিখতে আমি খাদ্য শিল্পের রসায়ন লিখছিলাম, আর পরে আর চেঞ্জ করতে মনে হয়। আচ্ছা, তো এখান থেকে ভিনেগারের প্রস্তুতিটা আসবেই, মাস্ট। ঠিক আছে, ভিনেগারের প্রস্তুতিটা তোমাদের আসবেই যদি এখান থেকে কোশ্চেন আসে। তো ভিনেগার প্রস্তুতি করার আগের শর্ত কি? ভিনেগার প্রস্তুতি করার আগের শর্ত হচ্ছে তোমাকে অ্যালকোহল প্রস্তুত করতে হবে। তো অ্যালকোহলের প্রস্তুতির অনেক বড় একটা প্রসেস আছে, ফার্মেন্টেশন প্রসেস। ওইটার আবার কয়েকটা প্রকার আছে। তো তোমরা প্রকারগুলো তোমার আপাতত তোমার ফার্মেন্টেশনটা ফার্স্ট পেপারের জন্য লাগবে না, না শিখলে প্যারা নাই। তো ফার্মেন্টেশন প্রসেস আমি এক লাইনে লিখতেছি। ফার্মেন্টেশন প্রসেসের তিনটে এনজাইম লাগে, মনে আছে? আমি মেডিকেলের জন্য পড়ছিলাম যে জাইমেজ, মাতে ছিল ম্যালটেজ, অ্যান্ড ইতে ছিল ইনভার্টেজ। ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে অ্যালকোহল তৈরি হয় C2H5OH প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এই যে অ্যালকোহল পেয়ে গেলাম, দেন এই অ্যালকোহলটাকে C2H5OH, এই অ্যালকোহলটাকে আমরা যদি জারিত করি অক্সিজেনের উপস্থিতিতে, তখন আমাদের একটা ব্যাকটেরিয়া লাগে। ব্যাকটেরিয়াটার নামটা পড়ে নিও, অ্যাসিটোব্যাক্টর। ঠিক আছে। তো অ্যাসিডোব্যাক্টের ইউজ করলে এখান থেকে ডাইরেক্ট তোমার অ্যালকোহল তৈরি করা যায়, COOH। ঠিক আছে। তো ভিনেগার প্রস্তুতি, ভিনেগারটা কি? এটা কি মনে আছে ভিনেগারটা কি? আমি পড়াইলাম না ভিনেগারটা কি। তো অ্যাসিটিক অ্যাসিডের একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণটা হচ্ছে ভিনেগার। দেখে নিও, বই থেকে পড়ে নিও। এটা একটা কোশ্চেন রেখে গেলাম, দরকার কমেন্টও করতে পারো তোমরা। এরপর যেটা পড়বে সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের নীতি। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যে খাদ্য কিভাবে সংরক্ষণ করা হয়। খাদ্য অনেকভাবে সংরক্ষণ করা হয়। তো খাদ্য সংরক্ষণের মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে তোমাকে জীবাণু নাশ করতে হবে। তুমি যদি জীবাণু মেরে ফেলতে পারো খাদ্য থেকে, তাহলে তুমি খাদ্যটা খুব ইজিলি সংরক্ষণ করতে পারবে। আচ্ছা, তাহলে তুমি জীবাণু কিভাবে মারবে? জীবাণু মারার অনেকগুলো কৌশল আছে। তোমার জীবাণুকে তুমি অক্সিডাইজ করতে পারো। ঠিক আছে। তারপরে তুমি হচ্ছে তাদের ভিতর থেকে পানি শুষে নিতে পারো, যেমন হচ্ছে লবণ বা চিনির দ্রবণে ইউজ করা হয় কেন? এটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায়, তোমার যদি ব্যাকটেরিয়া থাকে, ধরো ব্যাকটেরিয়ার বডি আছে এটা, ব্যাকটেরিয়ার ভিতরে যদি ওয়াটার থাকে, তাহলে এর বাইরে যদি তোমার চিনির দানাগুলো থাকে, এই চিনির দানাগুলো এখান থেকে পানিটা নিজের দিকে শুষে নেয়, যার ফলে ব্যাকটেরিয়ার ভিতরে যেই পানি আছে ওটা শুকায় যায়, ব্যাকটেরিয়া মারা যায়। তো লবণ এবং চিনির দ্রবণ এই অসমোসিস প্রক্রিয়ায় কিভাবে তোমার হচ্ছে খাদ্য সংরক্ষণ করা হয়। ভিনেগারটা কি করে, ভিনেগারটা কিভাবে জীবাণু ধ্বংস করে, সেটা হচ্ছে যে ভিনেগারটা কি হয়, একটু অ্যাসিডিক হয়। অ্যাসিডিক হলে তোমার যে ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে ওর বডি তো অ্যাসিডিক, মানে অ্যাসিডের সহিষ্ণু হয় না, অ্যাসিড সহিষ্ণু হয় না।
তো এভাবে আর কি তোমার ব্যাকটেরিয়া মেরে ফেলে। বারবার অ্যাড আসতেছে, সরি। তো অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে পড়বে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। গুরুত্ব সাথ দিয়েছি তার মানে এই না যে তোমরা পড়বে না, আমি বলেছি আগে একবার যে আমি অনেক ন্যারো ডাউন করে ফেলেছি টপিকগুলা। তো অ্যান্টিঅক্সিডেন্টগুলো তোমরা ভালো করে দেখবে যে অ্যান্টিঅক্সিডেন্ট কি। আচ্ছা আমি বলে দিই অ্যান্টিঅক্সিডেন্ট কি। আহ, তোমার হচ্ছে খাদ্যের ভিতর কিছু কিছু এনজাইম থাকে বা কিছু কিছু তোমার হচ্ছে দ্রব্য থাকে, ঠিক আছে, কিছু কিছু দ্রব্য থাকে বা এমন কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে অক্সিজেন রিলিজ করে। আহ, এবং এরা হচ্ছে তোমার লিপিডকে দেখা যায় ভেঙে দেয়। এলএইচ দ্বারা আমি লিপিড ব্যাখ্যা করছি, তো লিপিডকে ভেঙে দেয়। লিপিডকে ভাঙা মানে হচ্ছে তোমার খাদ্যকে ভেঙে দেওয়া, অর্থাৎ খাদ্য নষ্ট করে ফেলা। তো আমরা এই অক্সিজেন, এই যে ওরা যে অক্সিজেন প্রডিউস করে, এই অক্সিজেনটাকে যাতে না প্রডিউস করে এর জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করি, ঠিক আছে। অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করি, এই অক্সিজেনগুলো ও শুষে নেয়, অ্যান্টি অক্সিডেন্টগুলো এরা শুষে নেয়। যার ফলে তোমার হচ্ছে লিপিডকে আক্রমণ করে দেখা যায় যে খাদ্য নষ্ট করতে পারে না, ঠিক আছে। লিপিড যদি তোমার ধরো তোমার একটা কম্পোনেন্ট আছে, ওটা যদি ব্রেক হয়ে যায় তার মানে তো ওটা নষ্ট হয়ে যায়, তাই না? তুমি ধরো তোমার হাত আছে, তোমার হাতটা ধরো ভেঙে গেল, তাহলে তোমার কি ওটা হাত কি আর সুস্থ থাকলো? ওটা কি ভালো হাত থাকলো? না। তো এটাই আর কি এখানে কনসেপ্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার আছে, একটা হচ্ছে তোমার ছিল প্রাকৃতিক, একটা ছিল তোমার কৃত্রিম। প্রাকৃতিক ভিতর কি কি ছিল? সেলেনিয়াম মনে হয় ছিল, যতদূর মনে পড়ে সেলেনিয়াম ছিল, ভিটামিন ই ছিল, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর তোমার হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়ালের ভিতরে যেটা পড়ে সেটা হচ্ছে বিএইচএ, দেন পরে বিএইচটি, দেন পরে টিবিএইচকিউ। এদের গাঠনিক সংকেতগুলো ভালো করে দেখে নিও, কেমনে আঁকতে হয় এটা শিখে নিও, এক্সামে আসতেই পারে এগুলা, ঠিক আছে। তো আবারও আমি দিয়ে দিচ্ছি যে কীভাবে তুমি এটা শেষ করবে। প্রথমে হচ্ছে তোমরা প্রথমে ভিনেগার প্রস্তুতি পড়তে পারো, না পড়তে পারো, সমস্যা নাই। প্রথমে তোমরা মানে এগুলো মাস্ট ইম্পর্টেন্ট, আগে এগুলো পড়ে নিলে ভালো, যেগুলো তোমার ইম্পর্টেন্ট বিষয় এগুলো আগে থেকে পড়ে নিয়ে ভালো। তারপর তোমার কাছে যদি টাইম থাকে তাহলে তোমরা ওগুলো পড়তে পারো। তো ভিনেগার প্রস্তুতি শিখবে, ভিনেগার প্রস্তুতি শেখার জন্য তোমার মোলাসেস বা হচ্ছে তোমার ওই যে ফার্মেন্টেশন, ঠিক আছে, ফার্মেন্টেশনটা শেখা লাগবে। দেন ভিনেগারের জীবাণুনাশক ক্রিয়াটা শিখবে, যে ভিনেগার কীভাবে জীবাণুনাশ করা হয় ভিনেগারের ভিতরে। খাদ্য সংরক্ষণগুলো শিখবে, খাদ্য সংরক্ষণের তিনটে নীতি আছে। তো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই অধ্যায় ফিফথ অধ্যায় তুমি যাই পড়বা, ফিফথ অধ্যায় যাই পড়বা সবকিছু তিনটা করে থাকবে, ঠিক আছে। আমি এটার নাম দিয়েছিলাম রুল অফ থ্রি, রুল অফ থ্রি। তুমি এই অধ্যায় খেয়াল করে দেখবে যাই আছে এখানে সব তিনটা করে আছে। তোমার খাদ্য সংরক্ষণের নীতি তিনটা, তুমি যদি বলো অ্যান্টিঅক্সিডেন্ট সেটাও তিনটা, ঠিক আছে, একটু জাজ করে দেখো সবগুলো তিনটা করে আছে। তো খাদ্য সংরক্ষণের তিনটা নীতি শিখবে তোমরা। তারপর হচ্ছে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে যে অবিশ্রবণ প্রক্রিয়া কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়। দেন অ্যান্টিঅক্সিডেন্টগুলো শিখবে, বিএইচএ বিএইচটি এর কাজগুলো শিখবে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমি শর্টেস্ট ক্লাসে আমি দেখিয়ে দিলাম তোমরা কিভাবে ফার্স্ট পেপারের একটা কম্প্যাক্ট কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তোমরা একটু এর চাইতে তোমার যদি বেশি সময় থাকে অথবা তুমি যদি বেশি পারো, যারা অবশ্যই অ্যাডভান্স তারা তো আরও অবশ্যই বেশি পড়বে। আর যারা একেবারে শর্টেস্ট ওয়েতে একটা প্রিপারেশন নিতে চায় তারা এভাবে পড়বে। তোমাদের তো আসলে টাইম নাই যে আমি প্রতিটা অধ্যায় ধরে ধরে শিখাই দিব, তো যেগুলো দিয়েছি তোমরা এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই।